দেখছেন অফবিট 24, আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন অক্সফোর্ড করোনার ভ্যাকসিন নিয়ে যে গবেষণা করছে তা বেশ বড় সাফল্যের জায়গায় পৌঁছে গেছে। হয়তো আগামী বছরের গোড়াতে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়ে যাবে, কিন্তু আজ অফবিট আপনাদের বলবে এবছরের শেষেই হাতে চলে আসতে পারে ভ্যাকসিন। কিভাবে সেই তথ্য আপনাদের সামনে আনবো, কিন্তু তার আগে অক্সফোর্ডের গবেষণায় যতটুকু সাফল্য এসেছে তার একটা ক্রমান্বয়ে তার হিসেব আপনাদের সামনে তুলে ধরবো। শুরুতেই দুটি পর্যায়ে চালানো অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন AZD1222 পরীক্ষা সফল হয়েছে। মানবদেহে পরীক্ষা শুরু হয় 23 এপ্রিল 2020। একই সঙ্গে চালু হয় প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। এই দুই পর্যায়ের পরীক্ষার ফল ইতিবাচক। ভ্যাকসিন দেওয়ার পর মানবদেহে 14 দিনে টি সেল তৈরি হচ্ছে। মেমোরি চিপের মতো ভাইরাসকেও চিনে রাখতে পারে এই টি সেল। অ্যান্টিবডি তৈরি হচ্ছে এই ভ্যাকসিন প্রয়োগে 28 দিনে। অ্যান্টিবডির আয়ু ফুরিয়ে গিয়ে ফের ভাইরাস যদি আক্রমণ করে তাহলে ভরসা দিচ্ছে এই টি সেল। ভ্যাকসিনের সাইড এফেক্ট খুব সামান্য। প্যারাসিটামল খেলেই দূর হয়ে যাচ্ছে জ্বর, মাথা ব্যথার মতো সাইড এফেক্ট গুলো। ভ্যাকসিন দীর্ঘ সময়ের জন্য করোনা প্রতিরোধে সক্ষম, এমনটাই দাবি করছেন অক্সফোর্ডের গবেষকরা। সবকিছু যদি ঠিকঠাক এগোয়, প্ল্যান মতো এগোয়, তাহলে আগামী বছরের গোড়ায় শুরু হতে পারে বাণিজ্যিক উৎপাদন। এই অবধি আপনারা জানেন। যেটা আমরা জানাবো আপনাদের, যে এর বাইরে ভ্যাকসিন সম্পর্কে আপনি আর কি জানতে পারেন। আমি একটু আগেই বললাম এবছরের শেষে হাতেও চলে আসতে পারে ভ্যাকসিন। আপনাদের জানাবো সেই তথ্য, সেই চমক। কিন্তু তার আগে আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয়টা শুনে নিই। ডক্টর কুনাল সরকার, ডক্টর সুমন পোদ্দার এবং ডক্টর প্রান্তর চক্রবর্তী। আমি ডক্টর সরকারের কাছে আসবো। আমরা ভ্যাকসিন কবে বাজারে আসবে সেই পর্যায়ে আলোচনায় যাওয়ার আগে এখনো অবধি অক্সফোর্ড যতটুকু সাফল্য ল্যান্সেট পত্রিকায় আমরা দেখছি, গোটা বিশ্ব দেখছে, সব থেকে আশাব্যঞ্জক কোন দিকটা আপনার মনে হলো এর মধ্যে? এর মধ্যে যে জিনিসটা আমাদের ডেফিনেটলি কিছুটা আশান্বিত করছে, তো তার মধ্যে একটা জিনিস হলো যে আমরা যদি ল্যান্ডসেটের যে পেপারটা বেরিয়েছে সেটা দেখি, তো এই পেপারটা কিন্তু মেইনলি দুটো জিনিসের উপর ফোকাস করছে। একটা জিনিসটাকে যেটাকে আমরা টেকনিক্যালি বলি ইমিউনোজেনিসিটি, মানে এই যে বেশ কিছু মানুষের ওপর আমি একটা ভাইরাসের ডোজ দিয়ে, আমি এই ভ্যাকসিনের ডোজ দিয়ে আমরা মেপে দেখার চেষ্টা করছি যে আমার শরীরে এই অ্যান্টিবডি, টি সেল এগুলো কিভাবে কি মাত্রায় তৈরি হলো, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিসটা হলো যে এইটা দেওয়ার পরে যাদের মধ্যে আমি দিলাম, বেশ কিছু মানুষ ছিলেন ইউনাইটেড কিংডমে, বেশ কিছু মানুষ ছিলেন ব্রাজিলে, যে এদের মধ্যে আমরা কীরকমের সমস্যা বা সাইড এফেক্ট দেখেছি। তো এই পার্টিকুলার ফেজ 2 ট্রায়ালটা জাস্ট দুটো জিনিসের ওপর ফোকাস করেছে, ইমিউনোজেনিসিটি অ্যান্ড টক্সিসিটি। টক্সিসিটি কি দেখা গেছে? খুব মারাত্মক কিছু দেখা যায়নি। জ্বর, গা ব্যথা, ম্যালেজ এগুলো দেখা গেছে, যেগুলো মোটামুটি একটু হোম ট্রিটমেন্ট, প্যারাসিটামল এটসেট্রা, এটাতে তারা ঠিক হয়ে গেছেন। অর্থাৎ এমন কোনো মানুষ ফেজ 2 ট্রায়ালে একটা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েননি, যার জন্য একটা বড় চিকিৎসা এগুলো লাগবে। আর ইমিউনোজেনিসিটির যে দিকটা তুমি অলরেডি বলেছো, যে কারণ ভ্যাকসিন রিসার্চারদের মধ্যে খানিকটা দোলাচল বা দুশ্চিন্তা বিগত কয়েক মাস ধরে ছিল, কারণ এই করোনার প্রতিরোধে যে অ্যান্টিবডি, যে আইজিজি গুলো তৈরি হয়, এগুলো খুব খামখেয়ালি, কারো বেশি, কারো কম, কারো হয়, কারো হয় না। তো এই ব্যাপারটাকে কাভার করার জন্য আমরা দেখলাম যে না, যাদের ইমিউনোগ্লোবুলিন হয়তো কম বা আইজিজি কম, তাদের মধ্যে আমরা অনেকেরই দেখছি যে এই টি সেল ইমিউনিটিও তাদের আছে। অর্থাৎ ওভারঅল ইমিউনিটিটা তৈরি হবে আমাদের অ্যান্টিবডি এবং টি সেল দুটোকে কম্বাইন করে। ডক্টর পোদ্দারের কাছে আমি আসবো। টি সেল, এই তত্ত্বটা এখন খুব জোরালো হয়ে সামনে আসছে, যেটা অ্যান্টিবডি কর্মক্ষমতা হারিয়ে ফেললেও টি সেল একটা বাড়তি প্রোটেকশন দেবে। এটা কিভাবে কাজ করে, এটা কি? অ্যাকচুয়ালি আমাদের ইমিউনিটি তো দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি আর একটা হিউমোরাল ইমিউনিটি। তো সেল মেডিয়েটেড ইমিউনিটি বা সিএমআই, সেটা হচ্ছে টি সেল মেডিয়েটেড হয়। আর যেটা হিউমোরাল ইমিউনিটি বা যেটা অ্যান্টিবডি দিয়ে তৈরি হয়, সেটা বি সেল মেডিয়েটেড হয়। এই দুটো মিলিয়ে হচ্ছে আমাদের রক্তের যে শ্বেতকণিকা সেগুলোই বা ডাব্লিউবিসি সেগুলো থাকে। এবার এই দুটো কিন্তু ডিস্টিংক্ট দুটো লাইন নয়। টি সেল আর বি সেল এই দুটোর ভেতরে ইন্টারপ্লে কাজ করে। যেভাবে টি সেলের স্টিমুলেশন দিয়ে কিন্তু বি সেল থেকে আমাদের অ্যান্টিবডিগুলো আসে। তো
একটা যদি আমরা অ্যান্টিবডি লেভেল তৈরি হচ্ছে, যেটা আমাদের অক্সফোর্ডে এটা বলছে অ্যান্টিবডি লেভেল তৈরি হচ্ছে, কিন্তু সেই অ্যান্টিবডিটা আমার কতটা রোবাস্ট হবে, কতটা প্রোটেক্টিভ হবে, কতদিন থাকবে, সেটা যেমন একটা সংশয় দেখা দেয়, কারণ অ্যান্টিবডির একটা নির্দিষ্ট লাইফ স্প্যান আছে। মেমোরি টি সেল কতটা তৈরি হলো না হলো সেটা আমরা এখনো বুঝতে পারছি না, কিন্তু টি সেল যদি থাকে, টি সেল কিন্তু লম্বা সময় থাকে। এই টি সেল যদি মেমোরি টি সেলে কনভার্ট হয়ে যায়, তাহলে আমাদের একটা আশার আলো জাগে যে যদি আমার অ্যান্টিবডি গুলো প্রপারলি তৈরি হওয়ার সময় না পেলো, আমার অন্তত একটা পার্ট অন্তত রেডি আছে যারা ফার্স্ট একটা মানে হিন্ড্রেন্স দেবে। আর যদি দুটোই আমার প্রপারলি ইন্টারপ্লে করতে শুরু করে, তাহলে ভাইরাসটা যখন আমার শরীরে ঢুকছে, যখন রেসপিরেটরিতে এপিথেলিয়ামে এসিই যে টাইপ 2 যে রিসেপ্টরে গিয়ে বসার চেষ্টা করছে, সেখানেই কিন্তু সমূলে আঘাত করে দেবে, আমার অ্যাটাচমেন্টেই হতে দেবে না, বা যদিও বা অ্যাটাচমেন্ট হলো, শরীরে ইন্টারনালাইজ হলো, সেখানে আর রেপ্লিকেট করতে দেবে না। মানে এক কথায় বুঝতে গেলে এটা হচ্ছে রিজার্ভ বেঞ্চের সৈন্য। হ্যাঁ, কিছুটা বলতে পারেন, যদিও ঠিক ওইভাবে রিজার্ভ বেঞ্চের সৈন্য বলবো না, কিছুটা বলতে পারেন যে হ্যাঁ, এরাও একটা মানে একটা ওয়ান অ্যাঙ্গেল অফ দ্য ইমিউনিটি। আচ্ছা, আমি ডক্টর চক্রবর্তীর কাছে আসবো। ডক্টর চক্রবর্তী, সাইড এফেক্ট নিয়ে নানা রকম কথা হচ্ছে, অলরেডি পজিটিভ নোটেই শেষ করেছে অক্সফোর্ডের এখন অবধি যতটা গবেষণা। তো এই ধরনের ভ্যাকসিন যারা স্বেচ্ছাসেবক, কি প্রভাব পড়তে পারে এবং এর পদ্ধতিটাই বা কি যখন চ্যালেঞ্জ পদ্ধতিতে যাওয়া হয় বা যখন প্রয়োগ করা হয় ট্রায়ালের সময়? হ্যাঁ, আমার মনে হয় প্রথমে আমি এই যে শ্যাডক্স ভ্যাকসিন সেটা নিয়ে একটু বোঝাই, তাহলে বুঝতে পারবেন যে এরা কি করে এটাতে এলো এবং তারপর কি কি সাইড এফেক্ট এরা প্রেডিক্ট করেছিল এবং প্রেডিকশনের বাইরে কিছু যায়নি আর কি। তো যে ভ্যাকসিনটা নিয়ে অক্সফোর্ড কাজ করেছে সেটা হচ্ছে একটা শিম্পাঞ্জি অ্যাডিনোভেক্টর, ঠিক আছে? মানে শিম্পাঞ্জিদের এই ভাইরাসটা হয়, সেটা তৈরি করেছে। এই ধরনের ভ্যাকসিন আগেও ওই মেডিটেরিয়ান রেসপিরেটরি সিনড্রোমের জন্যও কিন্তু তৈরি হয়েছিল, সেখানেও দেখা গিয়েছিল যে এরা কিন্তু সক্ষম। এবার ওইটাকে চিনিয়ে দেওয়া হলো এই নতুন ভাইরাসটাকে, বিশেষ করে বলতে গেলে যে এই ভাইরাসটার যে একটা জামা থাকে, যেটাকে আমরা স্পাইক প্রোটিন, এস প্রোটিন বলছি, সেই জামাটা চিনে ও সেটাকে তাহলে একটা কাজ হচ্ছে যে সঙ্গে সঙ্গে খতম করবে কিনা, 2 নম্বর হচ্ছে যে যেটা আমরা বলছি টি সেল দিয়ে সেটাকে মনে রাখতে পারবে কিনা। এবার এইটা দিতে গেলে অবভিয়াসলি যে কোনো এরকম ধরনের জিনিস দিলেই তাহলে কিন্তু তার কিছু সাইড এফেক্ট হবে। অর্থাৎ আমার যখন এমনিও ভাইরাল ইনফেকশন হয়, যে ভাইরাস দিয়েই হোক, আমার একটা গা ম্যাজ ম্যাজ করবে, আমার জ্বর আসবে, আমার মাথা ব্যথা হবে। তো এক্ষেত্রে একটা ঘটনা ঘটেছে, এই ভ্যাকসিনটাকে কিন্তু ওনারা জাস্ট ডিস্টিল ওয়াটারের সঙ্গে কম্পেয়ার করেননি, ওনারা অন্যদিকেও অন্য একটা মেনিঙ্গোকক্কাল কনজুগেট ভ্যাকসিন ইউজ করেছেন, যেটা অলরেডি মানুষের মধ্যে প্রয়োগ হয়। এবং সেটার কারণ এই কারণেই বলছে যে যদি আমরা এমন কিছু দিতাম যেটাতে কিছুই হয় না, তাহলে লোক বুঝে যেত, কারণ এটা তো ব্লাইন্ডেড। আমি কিন্তু জানি না স্বেচ্ছাসেবক হিসেবে যে আমি কোন ভ্যাকসিনটা পেলাম। তাহলে এবার যেটা দেখা গেল যে হ্যাঁ, একটা আর্মে বোঝা যাচ্ছে যে এই ফেটিগ, সবচেয়ে বেশি ফেটিগটাই, তাছাড়া একদিনের জন্য একটু জ্বর জ্বর ভাব, একটু গা ম্যাচ ম্যাচ করা, একটু মাথা ব্যথা, এগুলো হলো। এবার এটা করতে করতে মাঝখানে কিন্তু প্রোটোকল অ্যামেন্ড করা হয়, বিশেষ করে 5টা সেন্টারের মধ্যে 3টে সেন্টারে, যে ওনারা বলেন যে এই ভ্যাকসিনটা দেওয়ার আগে সবাই একটা করে প্যারাসিটামল ট্যাবলেট খাবে। তাতে দেখা গেল কিন্তু শুধু এই একটা প্যারাসিটামল ট্যাবলেটেই এটা যতটা হচ্ছিল, এমনিতেও খুব সিভিয়ার নয়, সেটাও কিন্তু মাত্রাটা কমে গেল। এবং এখানে আর যে চিন্তাগুলো থাকে সেটা হচ্ছে যে এইটার জন্য এই যেটাকে আমি ব্যবহার করছি, এইটার বিরুদ্ধে আবার অন্যরকম কোনো ইমিউনোজেনেসিটি হয় কি না, মানে একটা প্রোটেক্টিভ একটা নন প্রোটেক্টিভ, তো সেটাও কিন্তু হয়নি। আর এই যেটা কালকে এই 24 ঘন্টা আগে ল্যান্ডসেটে পাবলিশ হয়েছে, ফেজ 1 আর 2তে, ফেজ 1-এ আমরা জাস্ট সেফটি দেখি, ফেজ 2তে আমরা তার সঙ্গে ডোজেজ দেখি। তো এখানে কিন্তু একটাই ডোজ দেওয়া হয়েছে, কারণ ওরা যখন ওই মার্স ভাইরাসের ভ্যাকসিন নিয়ে কাজ করেছিলেন, ওরা 3 রকম ডোজে দেখেছিলেন যে এই যে পার্টিকুলার ডোজটা 5 × 10⁻10, মানে অনেক ভাইরাল পার্টিকুলার আর কি, এটা ওয়েল টলারেটেড হয়েছিল। তো সেই জন্য নতুন এমন কিছু দেখা যায়নি শর্ট টার্মে, এটা মনে রাখতে হবে। এগুলো কিন্তু দেখা হয়েছে 28 দিনের মাথায়। এবার লং টার্মে কি হবে সেটার জন্য কিন্তু এই সমস্ত এই যে প্রায় 1077 জন স্বেচ্ছাসেবক, এই ভলেন্টিয়ার, এদেরকে কিন্তু 1 বছর ধরে ফলো আপ করা হবে।
আর Okay. চ্যালেঞ্জ নন চ্যালেঞ্জের ব্যাপারে যেটা বলি, নন চ্যালেঞ্জ হচ্ছে যে এরা, এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে যখন এই ট্রায়ালটা শুরু হয়েছিল তখনও কিন্তু আমরা অ্যান্টিবডি মাপতে জানতাম না, অর্থাৎ এপ্রিল মাসে মে মাসের গোড়ায়। এটাতে দেখা গেছে যে আমরা যাদের বিন্দুমাত্র সিমটম হয়েছে বা যারা ফ্রন্টলাইন কোভিড ওয়ারিয়ার ছিলেন, যারা কোভিড ওয়ার্ডে কাজ করছিলেন, আইসিইউ কাজ করছিলেন, তাদের আমরা বাদ দিয়েছিলাম। তা সত্ত্বেও যখন অ্যান্টিবডি টেস্টিংয়ের ফেসিলিটি ডেভেলপ হলো ইউরোপে, দেখা গেল এদের মধ্যে 4%-এর মধ্যে কিন্তু অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। তার মানে তারা টোটালি অ্যাসিমটোম্যাটিক, কিন্তু তাদের শরীরে সার্স কোভিড ঢুকেছে এবং তারা অলরেডি লড়ে অ্যান্টিবডি তৈরিও করে ফেলেছেন। তো এই জন্য এদেরকে এবার ফলো আপ করা হবে যে এদের আবার যদি এক্সপোজার হয় তাহলে এদের ইনফেকশন হবে কিনা। আর সেফটিটাও শর্ট টার্ম আর লং টার্ম, এটা হচ্ছে 28 দিনের মাথায় কি দেখা হয়েছে। আর এফিকেসির দিক দিয়ে বলি একটাই কথা, যে অ্যান্টিবডি আমরা ভেবেছিলাম যে চেষ্টা করব যাতে একটা ডোজেই হয়। 91%-এর একটা ডোজেই যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে। এরা 10 জনকে নিয়েছিল, তাদেরকে এরা 28তম দিনে সেকেন্ড ডোজ দিয়েছে, সেখানে কিন্তু 100% লোকের নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি হয়েছে।